দর্শক দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো। আমরা কিন্তু আগেই বলেছিলাম যে আমরা কথা বলবো বিশ্বকাপের প্রস্তুতি এবং বিপিএল নিয়ে, এবং এই আলোচনায় যুক্ত হতে পারেন আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আরিফুর রহমান বাবুর কাছে চলে যাব। বাবু ভাই, যদি একটা বলি যে একটা অসাধারণ বছরই কাটিয়েছে যদি বলি টি-20তে বাংলাদেশ, 14টা টি-20, এটা বাংলাদেশের হয়ে রেকর্ড, এবং একই সাথে 5টা সিরিজ জয় লিটনের অধিনায়কত্বে। কেমন দেখছেন আসলে যদি বলি যে পুরো বছরটা সামগ্রিকভাবে যদি বলি রেজাল্টের কন্টেস্টে বলতে গেলে তো অবশ্যই বলবো যে ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং। কারণ বাংলাদেশ এক বছরে 5টা সিরিজ 14টা টি-20 ম্যাচ জেতেনি কখনো এরকমভাবে ইন এ রো অলমোস্ট। সেই দিক থেকে চিন্তা করলে অবশ্যই একটা ভালো সময় পার হচ্ছে বাংলাদেশ টি-20 দলের। বাট পারফরমেন্স যদি বলেন নিশ্চয়ই আপনি বলবেন হয়তোবা কোনো না কোনো জায়গায় তো কিছু ফাঁকফোকর থেকেই যাচ্ছে। যেমন টপ অর্ডার ব্যাটিং স্টিল আমার মনে হয় যে এটা নিয়ে এটা একটা কনসার্নের জায়গা বাংলাদেশ জাতীয় দল। সেই দিক থেকে যদি বাদ দেয়, যদি টপ অর্ডার বা ওপেনিং পেয়ার ইভেন নাম্বার 3-তে কেউ থিতু হয়ে গেলে আরও ভালো হতো। ওপেনারদের ধারাবাহিকতাটা যদি আরও বেশি থাকতো সেটা হতো একদম সোনায় সোহাগা। তারপরেও আমি বলবো কম্পেয়ার টু অন্যান্য বছর এবছর টি-20তে আমাদের একটা উন্নতির ছোঁয়া আছে, এবং দল হিসেবে খেলার একটা একাগ্রতা, একটা তাগিদ অনুভব করছি, আমি অন্তত করেছি। ক্রিকেটারদের মধ্যে কিছু একটা করার একটা তাগিদ বা একটা বাসনা তৈরি হয়েছে যেটা আগে মিসিং ছিল। এবং গতকালকে আমরা দেখছিলাম যে লিটন দাস বলছিলেন যে তিনি আসলে এই দলটাকে বিল্ড আপ করার জন্য কাজ করছিলেন, এবং মোটামুটি তিনি এখন প্রস্তুত। আপনার কাছে কি মনে হয় যে এই যে দলটা এখন দেখছেন সেটা বিশ্বকাপে আসলে কতটা ধারাবাহিকতা দেখাতে পারবে? আমার মনে হয় সত্যি কথা বা যদি বলতে যাই তাহলে কি এখন যে দলটা আছে এই দলটার উপরে মোটামুটি রিলাই করা যায়। এর বাইরে থেকে আপনি, মৃদুল, আমি, আরিফুর রহমান বাবু হুট করে কাউকে আনতেও চাইব না, আনাটা ডিফিকাল্ট হবে। বাট আমার মনে হয় বিপিএলটা আমাদের সবার একদম পাখির চোখে পরখ করা উচিত, একদম নিবিড় পর্যবেক্ষণে। যদি ভালো উইকেটে খেলা হয়, সে উইকেটে যারা ভালো ব্যাট করতে পারবেন, মানে এই স্কোয়াডের বাইরে, লটের বাইরে যারা ভালো বল করবেন, ক্রাঞ্চ পিরিয়ডে যারা সাহস নিয়ে ব্যাটিং করবেন, যারা দেখা গেল ডেথ ওভারে ভালো বল করবেন, নতুন বলটাকে ইউজ করতে পারবেন, সেই সব পারফর্মারদের দিকে ঝোঁকা উচিত। এবং কিছু নতুন মুখ যদি আমরা জাস্ট পরখ করে দেখতে পারি বিপিএলে যে এদের মধ্যে থেকে একজন দুজনকে নেওয়া যায় কি না, সেই চ্যালেঞ্জটা আসলে নির্বাচকরা নেবেন কি না আমি জানি না। বাট মৃদুল, আমার মনে হয় এখন যে দলটা খেলছে মোরাললেস সেম দল, এবং এই দলের মধ্যে দু একটা পজিশন ছাড়া সবাই কম বেশি একটু ধারাবাহিকতা বজায় রেখে খেলার চেষ্টা করছেন। আর আমি যেটা বললাম, এই দলটার বোঝাই যাচ্ছে প্রতিটি সদস্যর মূল লক্ষ্য হচ্ছে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ। কাজেই সবাই যার যার চিন্তা থেকে খেলছে। অর্থাৎ আপনি যখন একটা পার্সোনাল টার্গেট রাখবেন, দলের টার্গেট, টিমের টার্গেট, টিম প্ল্যান, গেম প্ল্যান সব থাকবে, বাট ইন্ডিভিজুয়াল একটা প্ল্যান, ইন্ডিভিজুয়াল একটা থিঙ্কিং দরকার। সেই জায়গাটা থেকে আমার মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে টি-20 দলের প্রতিটি ক্রিকেটার নিজেকে নিয়ে ভাবছেন, এবং যে যখনই সুযোগ পাচ্ছেন, যেমন তানজিদ তামিম মধ্যে দিয়ে একটু নড়বড়ে হয়ে গেছিলেন, আবার কালকে কিন্তু একটা চমৎকার ইনিংস খেলেছেন। কাজেই বরঞ্চ সাইফ হাসান, তিনি কিন্তু এই বছর সর্বাধিক রান সংগ্রহকারী, এবং অ্যাভারেজে তার কিন্তু মানে ধারাবাহিকতাটা ভালো ছিল। লিটন দাস, সাইফ হাসান, তাদের মধ্যে যেটা হচ্ছে তারা ভালো খেলতে ইনিংসের এমন একটা সময় তারা আউট হচ্ছেন যখন তারা অনায়াসে উইকেটে থাকতে পারেন। এইগুলো যদি মানে আমি কি বলবো একদম থিতু হয়ে তারা খেলতে পারেন তাহলে দলটা আরও ভালো হবে। বাট এই দলটাকে নিয়ে আমি মোটামুটি আশাবাদী। ফাইনাল খেলবে, সেমিফাইনাল খেলবে সেটা বলবো না, বাট আগের চাইতে আমাদের বাংলাদেশের যা ট্র্যাক রেকর্ড তার চাইতে টি-20 ওয়ার্ল্ড কাপে আমি অন্তত আশায় আছি আগের চেয়ে রেজাল্ট ভালো হবে। অ্যাজ এ জার্নালিস্ট আপনি সবসময় পরখ করেন, খেলা দেখেন, সেই জায়গায় এই যে আপনি বলছিলেন যে দুই একটা জায়গায় আসলে একটু ভেবে দেখা উচিত, বা দুই একটা জায়গায় এখনও নড়বড়ে, সেই জায়গাগুলো আসলে আপনার কাছে কোন কোন পজিশনগুলো মনে হয় যে এই সেটা ধরেন আমাদের কিন্তু আমরা মোটামুটিভাবে তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান এই তিনজনের মধ্যেই কিন্তু ওপেনিং পেয়ার তৈরি হচ্ছে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি সাইফকে ওপরেই খেলানো উচিত, কারণ সাইফ উইকেটের সামনে এবং দুদিকে লফটেড শট খেলতে পারেন,
6 ওভারের পাওয়ার প্লে কাজে লাগানোর জন্য যেটা সবচেয়ে জরুরি। আপনার ফিল্ডিং বিধিবদ্ধতা কাজে লাগিয়ে আপনি যখন ছক্কা হাঁকাতে না পারেন, 50-60 গজ যদি এয়ারে রেখে তারপরে 1 ড্রপ 2 ড্রপ বাউন্ডারি হয়, সেটাও প্লাস পয়েন্ট। সেদিক থেকে সাইফকে ওপেনিং থেকে সরিয়ে পট করে আবার 4-3 খেলানো হচ্ছে। সাইফকে ওপেনিং রেখে তানজিদ তামিমকে যদি আপনি ওপেনিংয়ে রাখেন, তাহলে দেখবেন একটা থিতু ওপেনিং জুটি হবে। এদিক থেকে আমি শুধু তাদের ধারাবাহিকতার কথা বলবো না, টিম ম্যানেজমেন্টেরও দল সাজানোর ক্ষেত্রে একটা ধারাবাহিকতা দেখাতে হবে। এখন মৃদুলকে একদিন ওপেনিং, একদিন 3 নাম্বার, একদিন 4 নাম্বার, আপনি তো আপনার দায়িত্ব কর্তব্য বোধটা তখনই জাগ্রত হবে যখন আমি একটা নির্দিষ্ট দায়িত্ব পাবো। এখন ওপেনারের এক রোল, নাম্বার 3 কাছাকাছি হলেও এক রোল, নাম্বার 4-এর ডিফারেন্ট রোল। তো এই রোলগুলোতে যদি একজনকে ক্রমাগতভাবে 1, 2, 3 বা 3, 4 এরকমে খেলানো হয়, তার মধ্যে কিন্তু মানসিক প্রস্তুতিটা থাকে না। বর্তমান সময় কি এটা আমরা অনেক বেশি করছি কিনা? আমার কাছে মনে হয় অনেক বেশি করছি, কারণ সাইফ হাসান মধ্যে দিয়ে শুরু করলো বেশ ভালো, এবং আমরা দেখলাম যে তিনি ওপরের দিকে যখন খেলেন তখন পাওয়ার প্লেটা কাজে লাগিয়ে হাত খুলে কিছু শর্টস ভালো খেলেছেন। তারপরেই তাকে 3-4 খেলানো শুরু করা হলো, এবং এই সিরিজেও কিন্তু প্রথম 2 ম্যাচে তাকে 4 নম্বরে খেলানো হয়েছে। আমি জানি না কেন। কালকে তিনি অবশ্য প্রথমে ওপেন করতে নেমে মোটামুটিভাবে ভালো খেলতে খেলতে আউট হয়ে গেছিলেন, এবং যে বলে তিনি আউট হলেন তার আগে একই ওভারে ছক্কা এবং 4 দুটোই হাঁকিয়েছেন। অর্থাৎ ওপেনিংয়ের একটা স্লট আছে, আর মিডল অর্ডারে তৌহিদ হৃদয় যদি রান করতে থাকেন এটা ভালো। এর সঙ্গে জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, ইভেন সোহান, তাদেরকে আরও ধারাবাহিক হতে হবে। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে জাকের আলী, শামীম পাটোয়ারি, নুরুল হাসান, সোহান, তাদের মধ্যে যদি ধারাবাহিকভাবে ভালো খেলার একটা মানসিকতা তৈরি হয় এবং দল জিতিয়ে খেলা শেষ করে ফিরতে হবে। কারণ টি-20তে আপনি যে জায়গায় দেখেন সব বড় বড় দলের হয় ওপেনারদের বা প্রথম 3 জনের একজন বড় ইনিংস খেলে, নাহলে 4, 5, 6 এই জায়গাটাতে যারা ব্যাট করেন বড় বড় দলগুলোতে দেখবেন ভারতের, অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডের, সাউথ আফ্রিকার, দেখা যাচ্ছে 4, 5, 6-এর একজন ম্যাচ শেষ করে আসছে। আর ওপেনিং থেকে নিয়ে 3 নম্বর পর্যন্ত একজন হয়তো 15 ওভার পর্যন্ত খেলে 70, 75, 80, 90 করে ফেলছে। এই জায়গাগুলো আমাদের মিসিং। আমরা হয়তো কেউ 50 করেই মনে করি অনেক হয়েছে, কেউ 20 থেকে 30-এর ঘরে গিয়েই মনে হয় না আমি তো বেশ ভালোই মারছি, আরও হাত খুলে খেলি, আউট হয়ে যাই। এই জায়গাগুলো আমার মনে হয় যত বেশি খেলবেন তত আমাদের প্লেয়ারদের মানে সেই ক্ষেত্রে ধারণাটা তৈরি হবে। আপনার আসলে বোলারদের নিয়ে কোনো কমপ্লেন নেই? বোলারদের নিয়ে আমি ওই অর্থে এখন অতটা কমপ্লেন করবো না। আমাদের বোলাররা আমাদের তো আর ধরেন একদম ফিউরিয়াস, আমাদের নাহিদ রানা অনেক জোরে বল করেন, বাট জোরে বল করলেই তো চলবে না, বলের সাথে কারুকাজটাও হতে হবে। আমাদের তো আর আপনার জাসপ্রীত বুমরা নেই, আমাদের তো আর শাহিন শাহ আফ্রিদি নেই, আমাদের তো আর মিচেল স্টার্ক নেই। আমাদের যেটা আছে তার মধ্যে এখনকার বোলারদের ধারাবাহিকতা আছে। তাসকিন মানে যখনই খেলেন, তাসকিনের কাছ থেকে আমরা মোস্তাফিজের নামটা আমি পরে আনছি। মোস্তাফিজ তো আসলে এই ব্র্যান্ডের ক্রিকেটের জন্যই কিন্তু আসলে ভালো বোলার। মোস্তাফিজ আমাদের একটা সম্পদ, তাকে রেখে রেখে খেলানো যায়, তাকে ওই সব সিরিজেই খেলানোর আমি প্রয়োজন মনে করি না। কারণ বাংলাদেশ যে দলগুলোর সঙ্গে জিতবে সেই দলগুলোর সঙ্গে মোস্তাফিজকে ব্যবহার করার দরকার নেই। মোস্তাফিজ হচ্ছে বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশ যখন লড়াই করতে চাইবে, টেক্কা দিতে চাইবে, বড় দলগুলোকে অতিক্রম করতে চাইবে, তখন আমাদের মোস্তাফিজ, ইভেন রিশাদ ট্রাম্প কার্ড হতে পারেন। কারণ আমাদের দলে মোস্তাফিজের মতো একজন অভিনব, আমি বলবো যে তার বোলিংয়ের মধ্যে অনেক মিস্ট্রি আছে। স্লোয়ার দিতে পারেন, কাটার ছুটতে পারেন, তার ডায়াগোনাল ডেলিভারিগুলোও ভালো, ইদানিং ভেতরেও ঢোকাতে পারছেন। রিশাদ অনেক ডেভেলপ করেছেন। এই 2টা বলার আমাদের ট্রাম্প কার্ড হতে পারে। এর সঙ্গে তাসকিন, শরীফুল অন অ্যান্ড অফ অনেক সময় নিজেকে হারিয়ে ফেলেন। তা আমাদের তো 3 জন খুব ভালো মানের পেসার, একজন কোয়ালিটি লেগ স্পিনার আমরা পেয়েছি। তার সাথে যদি শেখ মাহাদির আরেকটু ধারাবাহিকতা থাকে, সব মিলে আমাদের বোলিং লাইন আপ ভালো আমি মনে করি। যে তবে একদম ট্রু ব্যাটিং উইকেটে আমাদের বোলাররা এখনও পরীক্ষিত নন। যেমন ধরেন আইপিএল যে সব উইকেটে খেলা হয় 210, 20, 200-র উপরে যেখানে রান ওঠে গড়পড়তা, সেই উইকেটে আমাদের বোলাররা কতটা ভালো করেন সেটা কিন্তু বিশ্বকাপেও কি সেম উইকেট হবে কিনা আসলে ভারত? আমার মনে হয় মৃদুল ঠিক আইপিএলের মতোই উইকেট হবে না, হয়তোবা 180 অ্যাভারেজ উইকেট হবে। আইপিএলে যেমন এখন এমন হয়েছে 220 রানও
অনায়াসে তারা করে প্রতিপক্ষ জিতে যাচ্ছে। কাজে আইপিএলের উইকেটটা আমার কাছে মনে হয় বেশি মাত্রায় ব্যাটিং ফ্রেন্ডলি। এখানে যেহেতু ওয়ার্ল্ড কাপ, একটু বোলারদের জন্য কিছু থাকবে। এখানে 175 থেকে 180 উইকেট হবে। এই উইকেটে বোলারদের কিন্তু কিছু করণীয় থাকবে। আমাদের ক্ষেত্রে মানে যদি আমাদের দলগত পারফরমেন্স বলি, সেই ক্ষেত্রে মানে লো স্কোরিংয়ে আমরা একটু ভালো এবং আমরা ওই ঘুরে ফিরে স্লো লো ট্র্যাকে ভালো খেলি। আমাদের বোলারদের যেহেতু আমাদের দু একজন ছাড়া অ্যাভারেজে গতি কম, সাইফুদ্দিনও আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে পারছেন 20 ওভারের ফরম্যাটে। সব কিছু মিলে আমাদের বোলারদের জন্য একটু মাঝারি গতির উইকেট, এবং যে উইকেটে 160 আশপাশে রান থাকে সেই উইকেটটা আমাদের জন্য, ব্যাটারদের জন্য বেটার। কারণ আমাদের শর্টস খেলার সামর্থ্য তুলনামূলক কম, হাত খুলে খেলতে পারি কম, আমরা পাওয়ার কাজে লাগিয়ে বিগ হিট নিতে পারি কম। আমাদের জন্য ওভার পিছু 7-8 করে রান তোলাটা তুলনামূলক সহজ, রাদার দেন 9-10 করার চেতে। বিপিএলটাই কিন্তু একটা ঘোলাটের মতো হলো। অবশেষে প্রথম শুরু হবে না, এখন আবার শুরু হলো, সিলেটে থেকেই শুরু হচ্ছে। তো সব কিছু নিয়ে মাত্র আমি যদি বলি যে মাত্র 74 থেকে 75 জন দেশি ক্রিকেটার বিপিএল খেলার সুযোগ পাবে, কিন্তু বাকি যে ক্রিকেটার রয়েছে সেই জায়গায় কিন্তু একটা ঘোলাটের জায়গা রয়েছে। আমরা যদি বলি যে প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সেই জায়গায় কিন্তু খেলাটা এখনও অনিশ্চিত। তো এই পরিস্থিতিতে আসলে কি করণীয় আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা হচ্ছে বিপিএলের আয়োজনটা, যেটা আমরা বারবার বলি যে বিপিএল বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে যাতে ভূমিকা রাখতে পারে, এটাই হওয়া উচিত প্রধান লক্ষ্য। বাণিজ্য, বিপণন, প্রচার প্রসার এটা তো থাকবেই। বিভিন্ন কর্পোরেট হাউস এগিয়ে আসবে, তারা তাদের প্রচার, তাদের বাণিজ্যিক অ্যাডভান্টেজ নেয়ার চেষ্টা করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সবার উপরে যাতে দেশের টি-20 ফরম্যাটের উপকার হয়, এই লক্ষ্যটা, এই ব্রতটা সবার থাকা উচিত। তো আমি আশা করব এবারের বিপিএলটা দাগমুক্ত থাকবে, কালো দাগ লাগবে না, কোনো রকমের ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিংয়ের ফিস গুঞ্জন যাতে না থাকে, এবং মাঠের ক্রিকেটটা যাতে ভালো হয়। মাঠের ক্রিকেট ভালো হওয়ার একটা পূর্ব শর্ত আমরা পেয়েছি, দলগুলোর শক্তি কিন্তু এবার কাছাকাছি। সাধারণত দেখা যায় বিপিএলে 1-2 দল খুব ভালো আর বাকি দলগুলো অনেক পেছনে। এবার লোকাল এবং ফরেন কালেকশনে নিলামের পরে মোটামুটি রংপুর ভালো দল, রাজশাহী ভালো দল, সিলেট, নোয়াখালীও কাছাকাছি। অর্থাৎ 4টা দল আমার মনে হয় 19-20 বা 18-20-এর চেয়েও কম দূরত্বের। এটা কম্পিটিশন হতে পারে। এর বাইরে তো কিছু ফরেন কালেকশন আসবেই, তখন হয়তো একটা দলের শক্তির তারতম্যটা তৈরি হবে আসলে মূলত তখন। কিন্তু আপনি যে পয়েন্টটা বললেন যে বিপিএলের পাশাপাশি ম্যাক্সিমাম নাম্বার অফ ক্রিকেটার্স যে আসরগুলোতে খেলেন, আমাদের প্রিমিয়ার লিগ এবং ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনও আছে, এই লিগগুলো কিন্তু অনিশ্চিত। গতকালকেও কিন্তু 44টি ক্লাব তারা লিগ না খেলার দাবিতে তাদের সোচ্চার যে বক্তব্যটা সেটা পুনর্ব্যক্ত করেছে। তো এটা কিন্তু গুড সাইন না। ফার্স্ট ডিভিশন বিসিবি থেকে বলা হচ্ছে যে তারা কয়েকটা দল কম নিয়ে হলেও শুরু করতে যাচ্ছেন, এটা আমি আশার খবরই বলবো। বাট প্রিমিয়ার লিগ যদি না হয়, প্রিমিয়ার লিগ মানে হচ্ছে যে 12টা দল খেলেন, অ্যাভারেজে যদি আপনি 16 থেকে 18 জন করে ক্রিকেটার ধরেন মৃদুল, এই ক্রিকেটারদের যারা ন্যাশনাল টিমে আছেন, যারা ন্যাশনাল পে স্কেলে ক্রিকেটাররা যেসব বেতন পান, ইভেন যারা ফার্স্ট ক্লাস খেলেও একটা অ্যামাউন্ট পান, তাদের বাইরে অনেক ক্রিকেটার আছেন যাদের রুটি রুজি হচ্ছে প্রিমিয়ার লিগ। তারা কেউ 10 লাখ, কেউ 15 লাখ এরকম অ্যামাউন্ট পান, যেটা তাদের সারা বছরের, তার শুধু না, তার পরিবারের আয়ের উৎস, আমরা যেটাকে বলি ব্রেড অ্যান্ড বাটার। তো সেটা যদি বন্ধ হয়ে যায়, সেই ক্রিকেটারদের জন্য কিন্তু অনেক ক্ষতি। আমি ক্রিকেট বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে নিয়ে ক্লাবগুলোর সঙ্গে বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের যে ফারাকটা তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, আমি বলবো এটা ইগোর দূরত্ব। এই ইগোতে না গিয়ে ক্রিকেটারদের গ্রেটার ইন্টারেস্ট চিন্তা করে, কারণ মাঠে কিন্তু ক্লাব খেলে না, ক্লাবের মোড়কে ক্রিকেটাররা খেলেন, সেই ক্রিকেটাররা যাতে অন্তত তাদের একটা বছর নষ্ট না হয়, তাদের রুটি রুজির পথ বন্ধ না হয়, এই পথটা খুলে দেখার চেষ্টা আমাদের সবার করা উচিত। আরো আন্তরিকভাবে যাতে, আমি মনে করি মাঠের ক্রিকেটটা চালু রেখে দাবি অন্যভাবেও উপস্থাপন করা যায়। আপনি এই বোর্ডকে মানেন না, এই বোর্ডের কর্মকাণ্ডের প্রতি আপনার রেসপেক্ট নেই,
তার জন্য আপনি ক্লাব ক্রিকেট খেলবেন না, এটা হতে এটা পারে না। হতে আমার মনে পারে হয় আরো অন্যভাবে এটা এই প্রোটেস্টটা করা যেতে করা পারে। যেতে পারে। এবং এই ব্যাপারে আমি উদাত্ত আহ্বান জানাবো ক্লাবগুলোকে, যে আসলে খেলেন কিন্তু ক্রিকেটাররা, তাদের দিকে তাকিয়ে হলেও তাদের এই আন্দোলনের এই অবস্থা থেকে ইতি সরে টানা আসার উচিত। আহ্বান জানাবো আমি। অসংখ্য ধন্যবাদ আরিফুর রহমান বাবু আমাদের সাথে যুক্তের জন্য। আজকে শেষ করতে হচ্ছে। আমরাও চাই আসলে একটা এই ঘোলাটে যে ক্রিকেট অঙ্গন সেটা খুব অধীরেই আসলে শেষ হবে এবং বাংলাদেশ যে বিশ্বকাপ খেলবে একটা ভালো প্রস্তুতি নিয়ে যাবে বিপিএল শেষে। শেষ করছি আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।